গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন কেইগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ এর দ্বিতীয় পর্ব। আকিও পরামর্শ দেয় বাবাকে কোনো হোমে রাখার, দরকার হলে সে খরচ দিবে। হারুমিও সেদিন ছিল ওখানে। ওর কথা শুনে শুকনো একটা হাসি ফোটে তার মুখে। ভাইয়া, তুই কিছুই জানিস না। আমি আর মা অনেক আগে থেকেই চেষ্টা করে যাচ্ছি। একজন সমাজকর্মীর সাথে দেখাও করেছি, কিন্তু লাভ হয়নি। বাবাকে রাখতে রাজি না কেউ। মা একদম নিরুপায়, তাকেই খেয়াল রাখতে হবে বাবার। কেন রাজি না? কারণ বাইরে থেকে দেখলে বাবার সমস্যাটা ঠিকঠাক বোঝা যায় না। শারীরিকভাবে এখনও পুরোপুরি অক্ষম নয় সে। আবার বাচ্চাদের মতন আচরণ করে, জোরে কথা বলে, ঘরের মধ্যে দৌড়ায় মাঝে মাঝে। যদি বাচ্চাদের মতো সারাদিন ঘুমাতো তাহলে সমস্যা হতো না, কিন্তু প্রায় গভীর রাতে উঠে এটা সেটা ভাঙতে শুরু করে বাবা। যদি বাবাকে ওরকম কোনো হোমেও রাখা হয়, তার সাথে 24 ঘন্টা কাউকে না কাউকে থাকতে হবে। হোমের অন্যান্য বয়স্ক অধিবাসীদেরও অনেক অসুবিধা হবে তার জন্য, তাই কেউ রাখতে চায় না। তাহলে ওগুলো থেকে কি লাভ? আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আমি তো এখনো খুঁজছি। কেউ রাখতে চায় না, এমনকি ডে কেয়ারেও না। ডে কেয়ার? হারুমির চোখে অবিশ্বাস মাখা বিস্ময়। আকিও যে এই বিষয়ে কিছু জানে না সেটা সে বিশ্বাসই করতে পারছে না। ডে কেয়ারগুলোতে বয়স্করা পুরো দিন থাকতে পারে। একটাতে গিয়েছিল বাবা, কিন্তু স্টাফেরা যখন তাকে গোসল করাতে চায় তখন রাগ করে ওয়েটিং রুমের সব চেয়ার তছনছ করে। ভাগ্যিস কেউ আহত হয়নি। পরিস্থিতি যে সঙ্গীন তা বুঝতে অসুবিধা হচ্ছে না আকিওর। একমাত্র হাসপাতালেই এখন রাখা যেতে পারে বাবাকে, তাও সাইকিয়াট্রিক ওয়ার্ডে। সাইকিয়াট্রি? তুই জানিস না? কিন্তু সপ্তাহে 2বার ডাক্তার দেখাতে ওখানে যায়। যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো ভালোই কাজ করছে। অস্থির ভাবটা কমেছে আগের তুলনায়। ওখানে ভর্তি করানো অসম্ভব হবে না। নিজের বাবার বিষয়ে ও কতটা অজ্ঞ তা আরও একবার বুঝতে পারল আকিও। তাছাড়া মা বা হারুমি যে এখন আর ওর সাথে এইসব বিষয়ে আলোচনা করে না তেমন, এটাতেও খারাপ লাগলো একটু। তাহলে হাসপাতালে ভর্তি করি, বিল আমি দেব। মাথা ঝাঁকিয়ে মানা করে দেয় হারুমি। হাসপাতালে তো খুব বেশি দিন রাখা যাবে না। কেন? হাসপাতালে তারাই বেশি দিন থাকতে পারে যাদের বাড়িতে রাখা একদমই সম্ভব না। কিন্তু বাবার শারীরিক অবস্থা এখনও অতটা খারাপ না। বুঝতে পারছিস কি বলছি? আর এটাও সত্যি যে কষ্ট হলেও মা বাবার যত্ন ঠিকঠাকই রাখে। আমি অন্য হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। লাভ নেই কোনো। মাসায় বলে এবারে আমি যাদের সাথে কথা বলেছি সবাই মানা করে দিয়েছে। তাছাড়া তোমাদের বাবা পুরোটা জীবন পরিবারের জন্য খেটেছে, ওকে বাসায় রাখারই আমার ইচ্ছে। কিন্তু তোমার নিজের শরীর তো খারাপ হয়ে যাবে। তোর যদি এতই চিন্তা থাকে এসব নিয়ে, তাহলে কিছু কর। এবারে রেগে যায় হারুমি। জানি তো পারবি না। দেখি, আমি একটু খোঁজ খবর নেই। আমরা তো এই কদিন ঘাস কেটেছি। হারুমির কণ্ঠে ঝাঁজ কমে না। ভেতর ভেতরে অসহায় বোধ করে আকিও, মাকে সাহায্য করতে চায়ও। সময় বয়ে যায়, কিন্তু হারুমি বা মাসাই কেউই ওর সাথে যোগাযোগ করে না। এতেই বরং একদিক দিয়ে ভালোই হয়েছে। চিন্তাটা নিতে পারছিল না। অনুতাপে দগ্ধ হয়ে কাজের প্রতি নিজেকে সঁপে দেয় আকিও। নিজেকে বোঝায় ও অনেক ব্যস্ত, সে কারণেই ইচ্ছে থাকার সত্ত্বেও কিছু করতে পারছে না। বাবা মার বাসায় যাওয়া কমিয়ে দেয়। এভাবে চলে যায় কয়েক মাস। হারুমি একদিন ফোন করে বলে বাবা এখন পুরোপুরি শয্যাশায়ী। মানসিক অবস্থা আগের তুলনায় অবনতি ঘটেছে। ঘোরের মধ্যে মাঝে মাঝে খাপ ছাড়া কথা বলে। বাবার খুব বেশি দিন নেই, তুই একবার গিয়ে শেষবারের মতন দেখে আয় না, ঠান্ডা কণ্ঠে বলে হারুমি। আকিও সেদিন গিয়ে দেখে শৈচুর নিষ্প্রাণ ভঙ্গিতে পেছনের ঘরটায় শুয়ে আছে। সারাদিন ঘুমিয়ে কাটায় সে। মাথায় কাপড় পাল্টে দেওয়ার সময় তাকাই কেবল। তবে সেটাকেও পুরোপুরি জাগরণ বলা যাবে না। দৃষ্টিতে থাকে না প্রাণ। আকিও মাকে সাহায্য করে বাবাকে উঠে বসানোর কাজে। একজন অথর্ব মানুষকে দৈনিক এভাবে শোয়ানো বসানো কতটা কঠিন কাজ সেটা বুঝতে পারে এবারে। তুমি প্রতিদিন এসব করো মা? ও সারাদিন বিছানায় শুয়ে থাকায় এখন সুবিধাই হয়েছে। আগে তো পুরো বাসায় বাচ্চাদের মতন দৌড়াতো।
বাবার দিকে তাকিয়ে প্রথমবারের মতো আঁকিও প্রার্থনা করে যেন তাড়াতাড়ি এই ইহলৌকিক যন্ত্রণা থেকে মুক্তি মেলে তার এই প্রার্থনা মঞ্জুর হয় 6 মাস পর। সব সময়ের মতনই হারুমি ফোন দিয়ে তাকে জানায় খবরটা। ইয়াইকো আর নাওমিকে নিয়ে মার বাসা যায় ওরা। ওখানে অবাক চোখে চারদিকে তাকায় নাওমি। ছোটবেলার পর এখানে আর পা পড়েনি তার। দাদার মৃত্যুর সংবাদে কোনো প্রকার বিকার ছিল না ছেলেটার, থাকার কথাও না। দাদার সাথে তার ভালো মতন কথাও হয়নি কখনো। ঘুমের মধ্যে মারা গেছে সইচিরো। সেই সময় পাশে থাকতে পারিনি বলে আফসোস করে মাসায়। অবশ্য থাকলেও সইচিরো যে টের পেত এমন নয়। ইয়াইকো শেষ পর্যন্ত সইচিরোর কাছে মাফ চাওয়ায় হারুমির রাগ কমেনি। ভাইকে আড়ালে নিয়ে সে বলে ইয়াইকো যেন মাসায়ের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করে, বিপদের সময় সাহায্য না করার জন্য। বাবা মারা গিয়েছে, এজন্য তো ও এখানে আসার দরকার ছিল না। আমাদের পরিবারকে যদি ভালোই না লাগে তাহলে আসবে না। থাক, আমি কথা বলবো ওর সাথে। বলে লাভ কি? আর তুই যে কিছু বলবি না তা আমি ভালো করেই জানি। হারুমি ভুল কিছু বলেনি। ব্যাপারটা নিয়ে কোনো কথা হয় না আকিও আর ইয়াইকোর মধ্যে। সইচিরোর মৃত্যুতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল আকিও। শেষকৃত্য অনুষ্ঠানের পর ওর মনে হয় কাঁধের ওপর থেকে বড় একটা বোঝা যেন নিউট্রে গেল। তবে ওর স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হয় না। 3 বছর পর বাসা পরিষ্কার করতে গিয়ে পা ভেঙে ফেলে মাসায়। এরকম বয়সে হাড় ভাঙার বিষয়টা ফেলনা কিছু নয়। অস্ত্রোপচারের পরেও পুরোপুরি ঠিক হয় না সে। এখন একটা লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয় তাকে, সিঁড়ি বাইতে পারে না। এই অবস্থায় একা থাকা সম্ভব নয় তার পক্ষে। তাই আকিও সিদ্ধান্ত নেয় ওরা গিয়ে মাসাইয়ের সাথে থাকবে। কিন্তু ইয়াইকো সহজে রাজি হতে চায় না। তুমি তো বলেছিলে আমাকে কিছু করতে জোর করবে না। মা আমাদের সঙ্গে থাকবে, কিন্তু তোমাকে কোনো চিন্তা করতে হবে না। সেটা কিভাবে সম্ভব? মা ঠিক মতন চলাফেরা করতে পারে না ঠিক, কিন্তু নিজের খেয়াল রাখতে পারবে। দরকার হলে আলাদা খাবে, যদি তুমি চাও আর কি। আর এখন যদি আমার মার সাথে না থাকি তাহলে লোকে কি বলবে? দীর্ঘ আলোচনার পর অবশেষে রাজি হয় ইয়াইকো। তবে রাজি হওয়ার পেছনে বড় কারণ ছিল তার এরকম একটা বড় বাড়িতে থাকার স্বপ্ন। অর্থনৈতিক মন্দার কারণে লম্বা একটা সময় ধরে আকিওর বেতন বাড়েনি। তাই ওরা যে নতুন ফ্ল্যাট কিনবে সেটাও সম্ভব নয়। ইয়াইকো ওর বাড়িতে গিয়ে থাকতে রাজি হয়, তবে শর্ত জুড়ে দেয় যে তাকে তার মতন জীবনযাপন করতে দিতে হবে। আকিও গত 3 বছর ধরে স্ত্রী সন্তানকে নিয়ে ওর বাবা মা বাড়িতে থাকছে। এখানে সেখানে কিছুটা সংস্কার করে নিয়েছে। বাসা বদলানোর দিন আকিওকে অবাক করে দিয়ে ধন্যবাদ জানানোর ভঙ্গিতে মাসাইয়ের সামনে বাও করে ইয়াইকো। মাসাইও হাসি মুখে পাল্টা বাও করে একবার। ঘণ্টি বাঁধা লাঠিটায় ভর দিয়ে পুরো বাসা ঘুরে দেখায় ওদের। সেদিন কিছুক্ষণের জন্য হলেও আনন্দে মুখরিত হয় চারপাশ। দুজনকে ওভাবে দেখে আকিও ভেবেছিল সামনের দিনগুলোতে হয়তো কোনো সমস্যা হবে না, অবশেষে একটু শান্তিতে থাকতে পারবেও। কিন্তু এবারেও ওর ধারণা ভুল প্রমাণিত হয়। নিত্য নতুন সমস্যারা মাথাচাড়া দিয়ে ওঠে। ট্রেনটা যখন স্টেশনে থামে এসব চিন্তায় ঘুরপাক খাচ্ছিল আকিওর মাথায়। অন্যান্য যাত্রীদের সাথে নেমে পড়েও। স্টেশনের বাইরের বাস স্টপটায় ইতিমধ্যে লাইন শুরু হয়ে গেছে। ওদিকে পা বাড়ালো। পাশেই সুপারমার্কেটে একটা কৌজো কোকের স্ট্যান্ড আছে। মাসাইয়ের খুব পছন্দ কেকটা। দোকানের সামনে আসতেই কর্মচারী মেয়েটা উঠে দাঁড়ালো। পকেটে হাত দিয়ে মানিব্যাগটা বের করে আনলো আকিও। ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল স্ত্রীর অগ্নিমূর্তি। বাসায় কি ঘটেছে জানে না, কিন্তু এই মুহূর্তে মার জন্য কিছু নিয়ে গেলে নিশ্চয়ই রেগে উঠবে ইয়াইকো। মেয়েটাকে সরি বলে দোকান থেকে সরে আসবে। ঠিক সেই মুহূর্তে একটা লোক এগিয়ে এলো কেকের স্ট্যান্ডটার দিকে। এক্সকিউজ মি, আপনি কি এই বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন? ওর বয়স 7 বছর, গোলাপি রঙের একটা সোয়েট শার্ট পরেছিল। ঘুরে দাঁড়ালো আকিও। সচরাচর এরকম প্রশ্ন কাউকে করতে শোনে নাও। দোকানের মেয়েটার হাতে একটা ছবি তুলে দিয়েছে লোকটা। এইরকম লম্বা, হাত দিয়ে দেখায় সে, কাঁধ পর্যন্ত চুল। বিভ্রান্ত দৃষ্টিতে লোকটার দিকে তাকায় দোকানকর্মী। একা ছিল? হ্যাঁ, খুব সম্ভবত। না সরি, আমি দেখিনি। তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল লোকটা। মরিয়া ভঙ্গিতে সুপারমার্কেটের দিকে এগোচ্ছে।
নিশ্চয়ই ওখানে গিয়ে সবাইকে একই প্রশ্ন করবে। আকিও লম্বা একটা সময় তাকিয়ে রইল লোকটার দিকে। নিশ্চয়ই ছোট মেয়েটার বাবা সে, আচরণই স্পষ্ট। হয়তো আশেপাশে কোথাও থাকে। অবশেষে বাস এলে উঠে পড়ল আকিও। ভিড়ের মধ্যে দাঁড়ানোর জায়গা করে নিতে নিতে মেয়েটার চিন্তা মুছে গেল মন থেকে। 10 মিনিট পর পৌঁছে গেল গন্তব্য। এখান থেকে গলি খুপচি পেরিয়ে 5 মিনিট হাঁটলেই ওর বাসা। জাপানের বাবল ইকোনমির 90 দশকে হঠাৎ অস্থির হয়ে ওঠে জাপানের রিয়েল এস্টেট ব্যবসা। সময়টায় ওর বাবা মার এই 90 বর্গমিটারে বাড়িটার দাম গিয়ে ঠেকেছিল 100 মিলিয়ন ইয়েনে। আকিও যে কেন তখন বাবা মাকে বাড়িটা বিক্রির জন্য জোরাজুরি করেনি সেটা ভাবলে এখনও আফসোস হয়। বয়স্কদের থাকার মতো কোনো জায়গায় একটা অ্যাপার্টমেন্ট অনায়াসে কিনে ফেলতে পারত তারা, আর বাকি টাকাটা দিয়ে আকিও আর তার স্ত্রী নিজেদের বড় একটা বাড়ির স্বপ্ন পূরণ করত। তাহলে আর এখনকার মতো ঝামেলা পড়তে হতো না। আকিও জানে এসব নিয়ে এখন আর ভেবে লাভ নেই, তবু না ভেবে পারে না। বিক্রি না হওয়া বাড়িটাকে দেখলে কেমন যেন বিষণ্ণ মনে হয় ওর কাছে। মরিচা ধরার সদর দরজাটা খুলে ভেতরে পা রাখলো আকিও। ছোট্ট বাগানটা পার হয়ে বাড়ির মূল দরজায় হাতল ধরে ঘোরাতেই অবাক হয়ে গেল। প্রতিদিনের মতো খুলে যায়নি আজকে দরজাটা। বাধ্য হয়ে পকেট থেকে চাবি বের করলো। আকিও অবশ্য সামনের দরজা বন্ধই রাখতে বলে, কিন্তু ইয়াইকো প্রায় ভুলে যায়। করিডোর এবং দরজার উপরে বাতিগুলো নেভানো। এই সময় বাতি বন্ধ থাকাটাও অস্বাভাবিক ঠেকালো আকিওর কাছে। চারিদিকে থকথক করছে নীরবতা, যেন কোথাও কেউ নেই। কেবলই জুতা জোড়া খুলেছে। এই সময় প্রবেশপথের কাছাকাছি ঘরটার স্লাইডিং দরজা সরে গেল একপাশে। আজকে একটা কালো সোয়েটার আর জিন্স পরনে ইয়াইকোর। ধীর পায়ে হেঁটে ওর সামনে এসে দাঁড়ালো। বাসায় প্রায় কখনো স্কার্ট পরে না সে। আজকেও দেরি করলে? ইয়াইকোর কণ্ঠস্বর নিষ্প্রভ। তোমার ফোন পেয়েই বের হয়ে গেছি। জুতা খুলে উঠে দাঁড়ানোর পর প্রথমবারের মতন আকিও টের পেল যে ইয়াইকোর চেহারাটা ফ্যাকাশে, চোখ জোড়া লাল হয়ে আছে। হঠাৎই যেন বয়স বেড়ে গেছে তার। কি হয়েছে? জবাব না দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ইয়াইকো চুলে একবার আঙ্গুল বুলিয়ে কপালে হাত রাখে, যেন ভীষণ ব্যথা করছে সেখানে। ওদিকে দেখো, বলে ডাইনিং রুমের দরজার দিকে ইঙ্গিত করে সে। সামনে এগিয়ে দরজা খুলে আকিও। এখানেও বাতি নেভানো। একটা পাংশু গন্ধ এসে ধাক্কা দেয় নাকি। সেজন্যই বোধহয় রান্নাঘরে ফ্যান চলছে। কারণ জিজ্ঞাসা করার আগে সুইচের দিকে হাত বাড়ায় আকিও। লাইট দিও না, চাপা কিন্তু দৃঢ় স্বরে বলে ওর স্ত্রী। হাত সরিয়ে নেয় আকিও। কি হয়েছে? উঠানের ওখানে দেখো। উঠান? চেয়ারের পাশে ব্রিফকেসটা নামিয়ে রেখে ফ্রেঞ্চ উইন্ডোটার দেয়াল জুড়ে বিস্তৃত দরজা সমেত জানালা দিকে এগোয়েও পর্দা ভিড়িয়ে রাখা কাপা কাপা হাতে ওগুলো সরিয়ে দেয় আকিও। বাগানটা ছোট, সব মিলে বড়জোর 6 বর্গমিটারের মতো হবে। পুরোটা জুড়ে ঘাস এবং ছোট ছোট ঝোপ। এর চেয়ে বাড়ির পিছনে দক্ষিণ দিকের উঠোনটা বড়। চোখ কুচকে তাকিয়ে সিন্ডার ব্লকের দেয়ালটার সামনে একটা কালো ময়লার ব্যাগে অবয়ব খেয়াল করলো আকিও। অদ্ভুত, এরকম ময়লার ব্যাগ তো খুব বেশি ব্যবহার করে না ওরা। কি আছে ব্যাগে? জবাব না দিয়ে টেবিল থেকে একটা জিনিস তুলে ওর দিকে বাড়িয়ে ধরল ইয়াইকো। একটা ফ্ল্যাশ লাইট। আকিও লাইটটা নিলে অন্যদিকে মুখ ফেরায় সে। মাথা নিচু করে ফ্রেঞ্চ উইন্ডোটা খুলে ফ্ল্যাশ লাইট জ্বালে আকিও। সেটার আলোয় বুঝতে পারে প্লাস্টিকের কালো ব্যাগটা কিছু একটা ঢেকে রয়েছে। ভালো মতন দেখার জন্য নিচে ঝোঁকেও সাদা মোজা পরিহিত ছোট্ট একটা পা দেখতে পায়। অন্য পায়ে একটা টেনিস শু। কয়েক মুহূর্তের জন্য একদম স্থবির হয়ে যায় আকিও। বিমূঢ় ভঙ্গিতে দৃশ্যটার দিকে তাকিয়ে থাকে। কি দেখছে তা ঠাউর করতে পারে না। দুটো পা দেখছে, এটা জানে, কিন্তু পা দুটো যে কোনো মানুষের এটা ভাবতেই যেন কেমন লাগছে। ধীরে ধীরে ফিরে তাকায়ও। স্ত্রীর সাথে চোখাচোখি হয়। কে এটা? কর্কশ কণ্ঠে জানতে চায়। জবাবে একবার ঠোঁট ভেজায় ইয়াইকো। লিপস্টিক আর নেই বললেই চলে ওখানে। বাচ্চা একটা মেয়ে, কোত্থেকে এসেছে জানি না। তুমি চেনো না? না। এখানে কি করছে? জবাব না দিয়ে মাথা নিচু করে ইয়াইকো।
যে প্রশ্নটা এতক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছিল সেটা জিজ্ঞেস করেই ফেলে আকিও। বেঁচে আছে? মনে মনে তখনও আশা ছিল যে ওর স্ত্রী হয়তো উপরে নিচে মাথা নাড়বে প্রশ্নটার জবাবে, কিন্তু অনড় দাঁড়িয়ে থাকে ইয়াইকো। হঠাৎ করে প্রচণ্ড গরম লাগতে শুরু করে আকিওর। হাত আর পায়ের পাতা ঠান্ডা হয়ে আসছে ক্রমশ। হচ্ছেটা কি এসব? আমি জানি না। বাসায় ফিরে দেখি বারান্দায় পড়ে আছে মেয়েটা। দৃশ্যটা সহ্য করা সম্ভব ছিল না আমার পক্ষে। তাই ময়লার ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছ? হ্যাঁ। পুলিশে খবর দিয়েছ? সেটা কেন করব? এবারে পাল্টা ঝাঁঝের সাথে জিজ্ঞেস করে ইয়াইকো। মেয়েটা মারা গিয়ে থাকলে? সেটাই তো বলছি। বসে পড়ে ইয়াইকো, ঠোঁট কামড়ে ধরেছে। হঠাৎ করেই সব পরিষ্কার হয়ে যায়। ইয়াইকোর এরকম পাগলের মতন আচরণ পুলিশের সাথে কথা না বলতে চাওয়া একটা ব্যাপারে ইঙ্গিত করছে। নাওমি? ও কোথায়? ঘরে। ওকে নিয়ে এসো, যাও। ও বের হতে চাচ্ছে না। হতাশা জেঁকে বসে আকিওর মনে। অর্থাৎ ওর ছেলেও জানে লাশটার কথা। ওর সাথে কথা বলেছ? বলেছি একটু, করিডোরে দাঁড়িয়ে। ওর ঘরে যাওনি কেন? আসলে কিছু বলে না ইয়াইকো। উঠে আকিওর পাশে এসে দাঁড়িয়েছে সে। তার চোখে দৃষ্টিতে এবারে বিরক্তি আর অসন্তোষের সংমিশ্রণ। বাদ দাও। কে জিজ্ঞেস করেছিলে ওকে? ছোট মেয়েটা কে? তোমার প্রশ্নের জবাবে কি বলে? বিরক্ত করো না। মেয়েটা কে জেনে লাভ কি? এরকম জবাব নাওমির পক্ষেই দেওয়া সম্ভব। কথা বলার সময় তার সুর কেমন ছিল তাও আন্দাজ করতে পারছে বেশ। কিন্তু এরকম একটা সময় নাওমি যে একইভাবে কথা বলবে তা বিশ্বাস করে একটু কষ্টকরই বটে। ঠান্ডা লাগছে, জানালা বন্ধ করি। ভেতরে এসে বাইরে না তাকিয়ে জিজ্ঞেস করে ইয়াইকো। ফ্রেঞ্চ উইন্ডোর দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েটা কি আসলেই মারা গেছে? মাথা নেড়ে সায় জানায় ইয়াইকো। তুমি নিশ্চিত? অজ্ঞান হয়ে যায়নি তো? ওভাবেই পড়ে আছে গত কয়েক ঘন্টা। কিন্তু আমারও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, ভাঙা কণ্ঠে বলে ইয়াইকো। কিন্তু দৃশ্যটা দেখা মাত্র বুঝে যাই যা বোঝার। তুমিও বুঝেছ নিশ্চয়ই। ওকে কোথায় দেখেছিলে প্রথম? আসলে কপালে হাত রেখে আবারও ওখানে বসে পড়ে ইয়াইকো। মেঝেটা পুরো ভিজে ছিল। মেয়েটারই কাজ, চোখ খোলা। কথা শেষ করতে পারল না সে, ফুপিয়ে কেঁদে উঠল। এতক্ষণে দুর্গন্ধের কারণটা বুঝতে পারল আকিও। মেয়েটা খুব সম্ভবত এই ঘরেই মারা গেছে। কোনো রক্ত চোখে পড়েনি? না। মাথা ঝাঁকায় ওর স্ত্রী। তুমি নিশ্চিত? কোনো প্রকার ব্যথা পায়নি তো? হয়তো পা পিছলে পড়ে মাথায় আঘাত লাগে। আকিও মনে প্রাণে আশা করছে বিষয়টা যেন কেবল একটা দুর্ঘটনা হয়। কিন্তু ইয়াইকো আবারও মাথা ঝাঁকিয়ে না করে দিল। না, ওরকম কিছু চোখে পড়েনি। আমার মনে হয় গলা টিপে মারা হয়েছে। বুকে হঠাৎই তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করল আকিও। যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছে বুকের খাঁচা ছেড়ে। ঢোক গিলল একবার। মুখের ভেতরটা শুকিয়ে কাঠ। গলা টিপে মেরেছে? কে? তুমি জানলে কিভাবে? দেখে ওরকমটাই মনে হয়েছে। কাউকে শ্বাসরোধ করে হত্যা করলে সাধারণত প্রস্রাব করে দেয়। আকিওর জানা আছে সেটা। টেলিভিশনে দেখেছে অনেকবার, বইয়েও পড়েছে। ফ্ল্যাশ লাইটটা জ্বলছে এখনও। ওটা নিভিয়ে টেবিলের উপর নামিয়ে রাখল। এরপর দরজার দিকে এগোলো। যাচ্ছ কোথায়? উপরে, দৃঢ় কণ্ঠে বলে আকিও। ইয়াইকো ভালো করেই জানে ওর গন্তব্য। সিঁড়ি ভেঙে উপরতলায় চলে এলো। এখানেও বাতি নিভিয়ে রাখা হয়েছে। আকিও নিজেও সুইচের দিকে হাত বাড়ালো না। এই মুহূর্তে অন্ধকারই দরকার ওদের। ইয়াইকো কেন দ্রুত চলে আসতে বলেছে সেটা পরিষ্কার। নাওমির ঘরটা সিঁড়ির বাম দিকে করিডরের শেষ মাথায়। দরজার নিচ দিয়ে বাইরের আলোর রেখা এসে পড়ছে। ভেতর থেকে একটা শব্দ কানে এলে কড়া নাড়ল আকিও। কিন্তু জবাব দিল না নাওমি। এক মুহূর্তে অপেক্ষা করে দরজা খুলে ফেলল ও। ঘরের মাঝখানে পা ভাঁজ করে বসে আছে নাওমি। বাড়ন্ত শরীর ছেলেটার, কিন্তু পা দুটো অস্বাভাবিক লম্বা। সামনে রাখা টিভি স্ক্রিনের দিকে নিবদ্ধ তার চোখ। দুই হাতে শক্ত করে ধরে রেখেছে জয়স্টিক। বাবা যে ঘরে ঢুকেছে সেদিকে কোনো নজরই নেই। এই, মিডল স্কুলের শেষ বর্ষে থাকা ছেলেকে ডাক দিল আকিও। এবারেও কোনো প্রতিক্রিয়া নেই। ভিডিও গেমের প্রতি নিরবিচ্ছিন্ন মনোযোগ নাওমির। শত্রুপক্ষকে কচুকাটা চলছে ওখানে।
নাওমি? বাবার কণ্ঠস্বরে এবারে এমন কিছু ছিল যে নাওমি চোখ ফেরাতে বাধ্য হয়। গড়গড় করে কিছু একটা বলে। চুপ করো, শুনতে পায় আকিও। মেয়েটার কি হয়েছে? জবাব না দিয়ে আবারও আগের ভঙ্গিতে আঙ্গুল চালাতে থাকে নাওমি। তোমার কাজ ওটা? টিনেজার ছেলেটা জবাব দেয় ঠোঁটের একপাশ নাড়িয়ে, বেয়ারা ভঙ্গিতে। ইচ্ছে করে করিনি। করেছ তো। কি হয়েছিল? উফ, বিরক্ত করো না তো, ভালো লাগছে না। কিছু জানি না আমি। তুমি জানো না তো কে জানে? জবাব দাও, মেয়েটা কে? কোত্থেকে এসেছে? ছেলেটা শব্দ করে শ্বাস নিতে শুনল আকিও, কিন্তু কোনো জবাব দিল না সে। দৃষ্টি এখনও সামনের ভিডিও গেমের দিকে, যেন এই বাস্তবতাকে ভুলে থাকার চেষ্টা করছে। অধৈর্য ভঙ্গিতে ছেলের চেহারার দিকে তাকিয়ে রইল আকিও। ভিডিও গেমে স্পেশাল এফেক্টের শব্দ আর ক্রমশ কমে আসতে থাকা শত্রু সেনার আর্তনাদ মিলে মিশে অদ্ভুত এক দৈত্যনাদ সৃষ্টি করেছে। ওর ইচ্ছে করছে ছেলের হাত থেকে জয়স্টিকটা টেনে নিয়ে টিভি বন্ধ করে দিতে, কিন্তু সেটা সম্ভব না। এর আগের বার যখন কাজটা করেছিল তখন কি ঘটেছিল তা মনে আছে এখনও। রাগের চোটে পুরো বাড়িতে ভাঙচুর শুরু করেছিল নাওমি। থামাতে গেলে একটা বিয়ারের বোতল তুলে নিয়ে ওকে কাঁধে আঘাত করে সে। আকেও এর পরবর্তী 2 সপ্তাহ বাম হাতটা নাড়াতে পারেনি ঠিক মতো। ছেলের বিছানার পাশে স্তূপাকারে রাখা ডিভিডি আর মাঙ্গা ম্যাগাজিনগুলোর দিকে চোখ গেল ওর। ম্যাগাজিনগুলোর কয়েকটা প্রচ্ছদে প্রায় নগ্ন কম বয়সী মেয়েদের দেখা যাচ্ছে। এই সময় পেছন থেকে একটা শব্দ ভেসে এলো। ঘাড় ঘুরিয়ে ইয়াইকোকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আকিও। নাওমি, বাবা, কথা বলো আমার সাথে। স্ত্রী কথা বলার ভঙ্গি শুনে মাথায় রক্ত চড়ে যায় আকিওর। কিন্তু এবারেও কোনো জবাব দেয় না নাওমি। তার পেছনে গিয়ে বসে ইয়াইকো, ডান কাঁধে হাত রাখে। দয়া করে মাকে বলো কি হয়েছিল। অনেক খেলেছ তো বাবা। ধীরে ধীরে ছেলের কাঁধে ম্যাসাজ করে দিতে লাগলো ইয়াইকো। সেই সময় একটা চরিত্র বুক চেপে ধরে পড়ে গেল টেলিভিশনের স্ক্রিনে। চেঁচিয়ে উঠল নাওমি, গেম শেষ। তোমরা বিরক্ত করছো আমাকে। নাওমি, যথেষ্ট হয়েছে। কি ঘটেছে সেই বিষয়ে বিন্দুমাত্র ধারণা আছে তোমার? আকিও গলা চড়ালো এবারে। জয়স্টিকটা সামনের দিকে ছুঁড়ে মেরে চোখ পাকিয়ে বাবার দিকে তাকায় আকিও, চেহারা রাগে বিকৃত। শান্ত হও নাওমি, আর তুমিও চেঁচেও না ওভাবে। পরের কথাটা আকিওর উদ্দেশ্যে বলে ইয়াইকো। এখন 2 হাতে ছেলের কাঁধ ম্যাসাজ করে দিচ্ছে সে, কিন্তু দৃষ্টি স্বামীর দিকে। কি হয়েছে সব বলো আমাদের। তোমার কি ধারণা পার পেয়ে যাবে এসব করে? সব তোমাদের দোষ। ওই মেয়ে মরলে তোমাদের কি? আকিও বুঝতে পারে না নাওমি কি এতটাই মাথা মোটা যে পরিস্থিতির গুরুত্ব মাথায় ঢুকছে না তার। ঠিক আছে, চুপ করে থাকো, সমস্যা নেই। পুলিশের কাছে যাচ্ছি আমি। সাথে সাথে জমে গেল ইয়াইকো আর নাওমি। কি বলছো তুমি এসব? বিস্ফোরিত নয়নে বলে ইয়াইকো। এটা ছাড়া আর কোনো উপায় আছে? পাগল হয়েছ নাকি? আমি কেন পুলিশের কাছে যাব? প্রশ্নই ওঠে না, রাগে গজরাতে গজরাতে বলে নাইমু। টেলিভিশন রিমোটটা তুলে নিয়ে বাবার দিকে ছুঁড়ে মারে সে। শেষ মুহূর্তে মাথা নিচু করে আঘাত এড়ায় আকিও। দেয়ালে গোত্তা খেয়ে নিচের ম্যাগাজিনগুলোর উপরে পড়ে রিমোটটা। নাওমি, লক্ষ্মী ছেলে না তুমি? শান্ত হও বাবা, প্লিজ। ইয়াইকো ছেলেকে জড়িয়ে ধরে বলে, তোমাকে থানায় যেতে হবে না, কক্ষনো না। তুমি আবার শুরু করলে। আকিও বলে, থানায় যাব না তো কোথায় যাব? আর কোনো উপায় নেই এখন। চুপ করো তুমি, ইয়াইকো রাগত কণ্ঠে বলে। যাও এখান থেকে, আমি কথা বলছি নাওমির সাথে। আমার বয়স এখনো 16 হয়নি। আমি কিছু করে থাকলে সব দায় তোমাদের, সুতরাং এটা তোমাদের সমস্যা, আমার না। মায়ের আলিঙ্গনের ভেতর থেকেই বলে নাওমি। বিন্দুমাত্র অনুতাপ নেই তার চেহারায়। এই ভঙ্গিটা আকিওর চেনা। কোনো কিছুতেই নিজের দোষ দেখে না নাওমি, সব কিছু অন্যদের উপরে চাপিয়ে দেয়। এরকমটাই হয়ে আসছে বরাবর। এখন ছেলেটাকে যতই দোষারোপ করা হোক না কেন মানবে না সে। কথা শোনার মতো পরিস্থিতিতে নেই সে। সব কিছু ঠিক করে শোনো ওর কাছ থেকে, দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলে আকিও। নিচতলায় নেমে এলো আকিও, কিন্তু ডাইনিং রুমে গেল না। দরজার পাশে তাতামি ঘরটার স্লাইডিংটার পাশে সরিয়ে ভেতরে ঢুকে গেল।
বাড়ি ফিরে ইয়াইকোকে এখানেই পেয়েছিল। ভেতরে একটা কফি টেবিল, টেলিভিশন আর ছোট একটা ওয়ার্ডরোব। গোটা বাড়ির এই জায়গাটাতে যা একটু শান্তি লাগে আকিওর। ইয়াইকোর এই কারণে এখানে আসা। কফি টেবিলটা কাছে এসে হাঁটু গেড়ে বসল। একবার ভেবেছিল বাইরে গিয়ে মেয়েটার মৃতদেহ আরেকবার কাছ থেকে দেখবে, কিন্তু পা দুটো নির্দেশ মানেনি। দীর্ঘশ্বাস ফেলারও শক্তি নেই এখন। উপর থেকে কোনো শব্দ আসছে না। ইয়াইকো কি আদৌ নাওমির মুখ থেকে সত্যটা বের করতে পারবে? সবসময় যেরকম নরম সুরে কথা বলে এখনও নিশ্চয়ই সেভাবেই কথা বলছে, যেন দামড়া ছেলে নয়, 3-4 বছরে অভিমানী কোনো শিশু। একদম ছোট থেকে বাবা মাকে দৌড়ের ওপর রাখতে নাওমি। পান থেকে চুন খসলেই জুড়ে দিত চিৎকার চেঁচামেচি। তাই বাধ্য হয়েই তার সাথে ওভাবে কথা বলতো ইয়াইকো। আকিওর বিষয়টা পছন্দ না হলেও স্ত্রীকে কিছু বলার সাহস ছিল না। আসলে বাড়িতে এই বিষয়ে কথা বলার মতো অবস্থানই ছিল না ওর কখনো। এখন সেটা খেসারত দিতে হচ্ছে। ঠিক কী ঘটেছে সেটা মোটামুটি অনুমান করতে পারছে আকিও। ওর জায়গায় অন্য কেউ হলে পারত কি না সেটা অবশ্য বলা যায় না। আসলে মাস 2 আগে ঘটে যাওয়া ঘটনাটাই ওকে এভাবে ভাবতে বাধ্য করেছে বলা যায়। ইয়াইকোর মুখ থেকে সব কিছু শুনেছিল। সেদিন বাজার থেকে ফিরে উঠোন পেরিয়ে সরাসরি ডাইনিং রুমে ঢুকে পড়েছিল সে, কিন্তু ভেতরের দৃশ্যটা দেখার জন্য তৈরি ছিল না মোটেও। একটা ছোট্ট মেয়েকে পাশে বসিয়ে কাপে করে কিছু খাওয়ানোর চেষ্টা করছিল নাওমি। মাকে দেখা মাত্র কাপের তরলটা বাগানে ছুঁড়ে দেয় সে। তখনও কিছু সন্দেহ করেনি ইয়াইকো, কিন্তু একটু পরেই খেয়াল করে যে শাকের বোতলটা তরলের পরিমাণ আগের চেয়ে কমে গেছে। আমার মনে হয় মেয়েটাকে ইচ্ছে করে মাতাল বানিয়ে ফায়দা লুটতে চেয়েছিল, ইয়াইকো বলে ওকে। শুনে হেসে ওঠে আকিও। বলে ইয়াইকোর ভুল হচ্ছে। আসলে মনে মনে ও চায়নি যে স্ত্রীর কথাটা সত্যি হোক, কিন্তু ইয়াইকো দুশ্চিন্তাগ্রস্ত চেহারা দেখে বুঝতে পারে আন্দাজে কিছু বলেনি সে। আমার ধারণা ও ছোট মেয়েদের পছন্দ করে। রাস্তায় বের হলে যতবার এই বয়সী কাউকে দেখে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ওই যে সেদিন শেষকৃত্যের অনুষ্ঠানটায় গিয়ে ছোট্ট এরিকার সাথে কেমন শুরু করেছিল মনে আছে? কেবল এলিমেন্টারি স্কুলে ভর্তি হয়েছে মেয়েটা। তোমার কাছে অদ্ভুত লাগেনি ব্যাপারটা? আকিও স্বীকার করতে বাধ্য হয় যে আসলে অদ্ভুত ছিল বিষয়টা, কিন্তু এরকম একটা সমস্যার কিভাবে সমাধান করা যেতে পারে সেটা বুঝতে পারেনি। আসলে চিন্তাটাই এতটা অস্বস্তিদায়ক যে মাথা কাজ করছিল না ওর। এক পর্যায়ে নিজেকে বোঝানোর চেষ্টা করে গোটা বিষয়টা ইয়াইকোর কল্পনা। আপাতত আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কোনো মতে বলে শেষে। ইয়াইকোর চেহারা দেখে বোঝা যায় যে কথাটা বিশেষ পছন্দ হয়নি তার, কিন্তু লম্বা সময় চুপ থাকার পর মাথা নেড়ে সায় দেয় সে। এরপর আসলেও ছেলের উপর নজর রাখে আকিও, কিন্তু সেরকম অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। তবে ও যে নাওমির বিষয়ে কিছু জানে সেটা হলফ করে বলা সম্ভব না। জানতে হলে কাছাকাছি থাকতে হয়, সময় দিতে হয়। অথচ দিনের বেশিরভাগ সময় অফিসেই কাটায় আকিও। বাড়ি ফিরেও খুব একটা দেখা পায় না ছেলের। শনি আর রবিবার কেবল দুপুর বা রাতের খাবারের সময় যা দেখা হয়। তখনও মাথা নিচু করে রাখে নাওমি। নেহায় দরকার না পড়লে কিছু বলে না। আকিও এখন বলতে পারবে না নাওমির এরকম আচরণ শুরু করেছে ঠিক কবে থেকে। ছেলেটা বদমেজাজি, সেটা অস্বীকার করার উপায় নেই। আগে কিন্তু এরকমটা ছিল না সে। বাবা মার কথা শুনতো, কথায় কথায় তর্ক করতো না, বকুনি দিলে মাথা নিচু করে শুনতো কেবল। কিন্তু একটা সময় নিজেকে একটা খোলসের ভেতরে গুটিয়ে নেয় নাওমি। বাবা কোনো কিছু বলে পাত্তাই দেয় না। আকিও জোরাজুরি করলে হট্টগোল ভাঙচুর জুড়ে দেয়। তাইও এখন যতটা সম্ভব এড়িয়ে চলে নাওমিকে। নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে সব বয়সের দোষ, একসময় ঠিক হয়ে যাবে। ইয়াইকো যখন ছোট মেয়েটার বিষয়ে জানায় ওকে, তখন খুব সমস্যা সমাধানের ব্যাপারে কিছু ভাবেনি আকিও। এখন আফসোস হচ্ছে সেজন্যে, কিন্তু কী বা করতে পারত। ক্যাচ ক্যাচ শব্দ কানে এলো এই সময়। সিঁড়ি বেয়ে উপরতলা থেকে নিচে নামছে ইয়াইকো। তাতামি ঘরটায় প্রবেশ করে কফি টেবিলের পাশে বসে পড়ল সে। চেহারা লাল হয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলল একবার। জিজ্ঞেস করেছ? হ্যাঁ। কি বলল? জবাব দেওয়ার আগে একবার ঢোক গেল সে। গলা টিপিয়ে মেরেছে? হতাশায় চোখ আপনা আপনি বুঝে এলো আকিওর। বিস্মিত হয়নি ঠিকই,
কিন্তু মনে মনে যে আশাটা লালন করছিল সেটা সলিল সমাধি ঘটল ইয়াইকোর বলা কথাটায়। মেয়েটাকে আসলেও খুন করেছে নাওমি। কোত্থেকে এসেছিল মেয়েটা? মাথা ঝাঁকাই ইয়াইকো। সেটাও জানে না। অর্থাৎ ওই নিয়ে এসেছিল? আমাকে বলল মেয়েটাকে না কেউ আসতে বলেনি, একাই পেছন পেছন এসেছে। সেটা কি করে সম্ভব? কেউ বিশ্বাস করবে না এই কথা। জবাবে কিছু না বলে চুপ করে বসে রইল ইয়াইকো। কফির টেবিলে জোরে একটা কিল বসালো আকিও। শিকারের আশায় বাইরের রাস্তায় ওত পেতেছিল নাওমি, নাকি রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ বাচ্চা মেয়েটাকে দেখে ভেতরে পশু জেগে ওঠে? যাই হোক, মেয়েটাকে সে এখানে নিয়ে এসেছে। বাচ্চাদের ছোট থেকেই সাবধান করে দেওয়া হয় যেন অপরিচিত কারোর সাথে কোথাও না যায়। বিগত বছরগুলোই বেশ কিছু দুর্ঘটনা ঘটায় এখনকার বাবা মায়েরা আরও সাবধানী। কিন্তু এখন দেখা যাচ্ছে আকিও নিজের ছেলেই ওর নরকের কীটগুলোর একটা। মেয়েটাকে ওদের বাড়িতে আসার জন্য কিভাবে রাজি করিয়েছে নাওমি, সেটা নিয়ে বেশ কিছুক্ষণ ভাবল আকিও। কোনো প্রয়োজন হলে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে তা ভালো করে জানা আছে ছেলেটার। নিজের স্বার্থ সিদ্ধির জন্য হাসিমুখে কিছু বলতেও নিশ্চয়ই পিছুপা হবে না। মেয়েটাকে মেরেছে কেন? ও যে খেলার কথা বলেছিল সেটা খেলতে রাজি হয়নি। তখন ভয় দেখানোর জন্য গলা চেপে ধরেছিল, মারতে চায়নি। এরকম দামড়া ছেলে একটা বাচ্চা মেয়ের সাথে কি খেলবে? জানি না, আমাকে বলেনি। জিজ্ঞেস করনি তুমি? চুপ করে রইল ইয়াইকো, যেন সে বুঝতে পারছে না আকেও এমন একটা প্রশ্ন কিভাবে করতে পারে। চোখ গরম করে স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আকিও। ইয়াইকো হয়তো ঠিক, টেলিভিশনে প্রায় শিশু নিপীড়ন কথাটা ব্যবহৃত হতে দেখেছে, কিন্তু শব্দ দুটোর অর্থ কি হতে পারে সেটা ভাবেনি, এখনও ভাবতে চায় না। তবে এটা নিশ্চিত যে নাওমি কেবল ভয় দেখানোর জন্য মেয়েটার গলা চেপে ধরেনি। বাচ্চা মেয়েটা নিশ্চয়ই এক পর্যায়ে বুঝতে পারে নাওমির উদ্দেশ্য ভালো কিছু নয়। আত্মরক্ষার্থে হয়তো চেঁচিয়ে ওঠে, থামানোর জন্য তখন তার গলা চেপে ধরে নাওমি। কিছু বুঝে ওঠার আগেই মারা যায় মেয়েটা। ওকে কোথায় মেরেছে? ডাইনিং রুমে। ওখানে কেন? দুজন মিলে একসাথে ফলের জুস খাবে ভেবেছিল নাওমি। আকেও বুঝতে পারে এইভাবেও খুব সম্ভবত জুসের সাথে সাথে বা অন্য কিছু মিশিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল নাওমির। মেরে ফেলার পর কি করে? উঠানে রেখে আসে। মেয়েটা প্রস্রাব করে ফেলেছিল, মেঝে যেন নোংরা না হয় সেজন্য আর কি। ডাইনিং রুমের দুর্গন্ধের কারণটা এতক্ষণে বুঝতে পারে আকিও। এরপর কিছু না। কিছু না মানে? নিজের ঘরে চলে যায়ও, কি করবে সেটা নাকি বুঝতে পারছিল না। আকিওর মাথা রীতিমতো ঘোরাচ্ছে এখন। কিছুক্ষণের জন্য হুঁশ হারালে ভালোই হতো বরং। ওর ছেলে একটা বাচ্চা মেয়েকে খুন করেছে, কিন্তু তার চিন্তা ছিল মেঝে যেন নোংরা না হয় সেটা। তবে আকিও বেশ বুঝতে পারছে গোটা পরিস্থিতি কিভাবে দেখছিল নাওমি। মেয়েটাকে হত্যার পর নিশ্চয়ই বিরক্ত মুখে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে, যেন সমস্যাটার মুখোমুখি না হতে হয়। এর বেশি আর কিছু ভাবেনি। মেয়েটাকে বারান্দায় রেখে আসে, এরপর যা করার মা আর বাবা করবে। ড্রেসারের পাশে রাখা ফোনটার দিকে হাত বাড়ায় আকিও। কি করছো? চিৎকার করে জানতে চাই আইকো। পুলিশে ফোন দিব। কিন্তু আকিওর ফোনের দিকে বাড়ানো হাতটা চেপে ধরে সে। এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়ও। আর কোনো উপায় নেই, বাচ্চা একটা মেয়েকে খুন করেছো, বুঝতে পারছো বিষয়টা? কিন্তু নাওমি। আবারও আকিওর বাহু চেপে ধরে ইয়াইকো। ওর কি হবে? বাকি জীবন খুনের আসামি হয়ে কাটাতে হবে ওকে। কিছু তো করার নেই, ও আসলেই খুন করেছে। ওকে ধরে নিয়ে গেলে তোমার ভালো লাগবে? ভালো লাগবে কেন? এটা কেমন কথা? কিন্তু বিকল্প কোনো উপায় জানা আছে তোমার? ও যদি আত্মসমর্পণ করে তাহলে শাস্তির মাত্রাটা কম হবে, কারণ এখনও প্রাপ্তবয়স্ক না তোমার ছেলে। ওর নামও কেউ জানবে না। কি যাতা বলছো? পেপারে হয়তো নাম ছাপাবে না, কিন্তু আশেপাশের সবাই জানবে কি করেছে নাওমি। কখনই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, সারাটা জীবন ধরে ভুগবে। আকেও ভাবে একবার বলবে যে নাওমি জীবন এখনও স্বাভাবিক নয়, কিন্তু সেই সাহস হলো না। পুলিশ স্টেশনের নম্বরে ডায়াল করতে শুরু করলো। থামো, উফ, অনেক হয়েছে। ইয়াইকোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আকিও। বিমর্ষ দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে।
এরপর আঁকি উকি অবাক ড্রেসারের ড্রয়ার খুলে একটা ধারালো কাঁচি বের করে আনলো। কি করছো তুমি? কাঁচির ধারালো ফলা গলার কাছে ধরল ইয়াইকো। পুলিশে ফোন দিও না প্লিজ। পাগলামি থামাও তো, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কাঁচিটা গলা না সরিয়ে কেবল মাথা ঝাঁকাই ইয়াইকো। আমি তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছি, ভাবলে ভুল করবে। নাওমিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া ভালো আমার জন্য। এরপর তুমি যা ইচ্ছে করো। থামো, কাঁচিটা নামাও। চোয়াল শক্ত করে চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল ইয়াইকো। গল্পের আসবাই অগ্নিলয়া চ্যানেলে আপনারা শুনছিলেন কেইগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আসছিল এই দ্বিতীয় পর্ব। আমাদের গল্পপাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে বন্ধু যারা আছে তাদের সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।